ডেঞ্জারাস অফ রোড, মানে পাঁজরের দম না থাকলে এই রাস্তায় একদমই আসা উচিত না বাইক নিয়ে। আমার চালান কাটলো, চালান রুপিস দিল 500 রুপিস, এরকম একটা পেপার দিল। এখানে যদি স্কিড করে বাইক তাহলে আমি শেষ। এবারে নেপালে যেটা হলো, এক সময় মনে হয়েছিল এই আমার প্রাণ গেল, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারবো না, হয় আমি শেষ নয় আমার বাইক শেষ। অবস্থা টাইট করে দিল। এত বাজে রাস্তা পৃথিবীতে থাকতে পারে আমার আইডিয়া ছিল না। মোস্ট থার্ড ক্লাস রোড। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি এইটুকু বলতে পারি। দেখো রাস্তার অবস্থা, এটা হচ্ছে মুক্তিনাথের পথ। ও মাই গড, এবার কি এলো? এটা কি রাস্তা? এ তো লাদাখ ফেল, কিচ্ছু নেই, বোল্ডার ছাড়া কিচ্ছু নেই। এই তিনটে পারমিট ছাড়া তুমি ইন্ডিয়া থেকে যে কোনো স্টেট থেকেই আসো না কেন, তুমি নেপাল নিজের বাইক নিয়ে ভিজিট করতে পারবে না। এসব ভাইরা যাচ্ছে বাইক নিয়ে। দেখো পোখরার একটা অদ্ভুত সৌন্দর্য। এত খারাপ রাস্তায় আমি জীবনে বাইক চালাইনি। দেখো সামনের অবস্থা। তো এখানে কোনো ইন্ডিয়ান কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড চলবে না, ফোনপে, গুগল পে চলবে না, অনলি ক্যাশ। এই ভিউয়ের কাছে কষ্টটা যেন কিছুই না। লোহার তারে বাঁধা একটা পুল। এই চলে এসেছি পোখরা থাকালি কিচেনে। অসম্ভব সুন্দর লাগছে। অন্নপূর্ণা রেঞ্জের ভিউ দেখো ভাই, ভিউ দেখো। এই গুপ্তেশ্বর মহাদেব কেভ। তো মুক্তিনাথের পারমিট আমি পেয়ে গেছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পোখরা এলে আমি কোথায় স্টে করব। এখানে স্টে করার অভাব নেই। পোখরাতে এলে চলে আসুন পেওয়া তাল বা পেওয়া লেকের কাছে। ওই লেকের আশেপাশে মানে ভর্তি হোটেল, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এরকম ভর্তি হোটেল, চারিদিকে হোটেল। এগুলো যত লেকের পাশে থাকবে তত প্রাইস বেশি, যত একটু ভেতর দিকে থাকবে তত রেটটা কম। মানে দীঘা বা পুরীর যেরকম সি বিচের কাছে থাকলে রেট বেশি, সি বিচ থেকে একটু ভেতরে থাকলে রেট কম, সেম কেস, আর কিছুই না। আর এই যে আমি বলছিলাম পেওয়া লেক, সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পেওয়া লেক, ঠিক আছে, পেওয়া তাল, ভিজিট নেপাল। চলো একটু সামনে থেকে দেখিয়ে দিই। ওটা হচ্ছে গেট বোট ফর রেন্ট। পাহাড়ের কোলের লেকগুলো খুবই সুন্দর লাগে। পুরো লম্বা লেক আছে, এইটুকু না, ওইদিকেও চলে গেছে, এটা এদিকে চলে গেছে। আজকে ডে 4, ডে 4-এ আমি চলেছি মুক্তিনাথের পারমিট বানাতে ইমিগ্রেশন অফিসে। এই যে নেপাল ট্যুরিজম বোর্ড, এটাই হচ্ছে ইমিগ্রেশন, এই তো ইমিগ্রেশন অফিস। হোটেল থেকে 3 মিনিটও লাগলো না। তো চলো পারমিট বানাই মুক্তিনাথের। এটা হচ্ছে পারমিটের অফিস, একদম ফাঁকাই আছে। তো এই আমার পারমিট হয়ে গেল, 5 মিনিট লাগলো। ওকে, থ্যাংক ইউ। তো জাস্ট 5 মিনিট লাগলো, এমন কিছুই না। একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরের কাজ হচ্ছে দুটো পাসপোর্ট ছবি, যেটা একটা ওরা রেখে দেয় আর একটা এটাতে লাগিয়ে দেয়। আর অরিজিনাল আধার কার্ড, মানে জেরক্স কপি না, এক কথায় কালার আধার কপি, সেটা তোমাকে শো করাতে হয়। ওরা একবার দেখে নিল, মিলিয়ে নিল, আধার কার্ড ফেরত দিয়ে দিল। আর নেপালি টাকায় 1000 টাকা। টাইম ঘড়ি দেখে 5 মিনিটও লাগবে না। তো চলো এবার একটু পোখরা শহরটা ঘুরে দেখি। তো বন্ধুরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি শেয়ার করি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই ফর্ম যেটা তোমাকে ইমিগ্রেশন অফিসে এলে তোমাকে এই ফর্মটা দেওয়া হবে। তো এই ফর্মটার মধ্যে আছে কি, বেসিক কিছু ডিটেলস তোমাকে ভরতে হবে। যেমন ওপরের কলামে তোমার নাম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, তুমি কি করো, তোমার ফোন নম্বর, মেল ফিমেল, ছোটোখাটো কিছু ইনফরমেশান যেগুলো তুমি এখানে ফিল আপ করলে। তারপরে দেখো কতগুলো জায়গার নাম লেখা আছে, যেই জায়গাগুলো তোমাকে টিক দিতে হবে। আমি তো যাব মুক্তিনাথ বাইক নিয়ে, তো আমার দেখো এখানে সেকেন্ড অপশান আছে জমসন মুক্তিনাথ ট্রেক। তো আমি জাস্ট এই সেকেন্ড অপশানটা টিক দিলাম। যে বাকি এছাড়া তুমি যেখানেই যেতে চাও না কেন পোখরা থেকে, যেমন আপার মাস্তাং ট্রেক, জমসন ট্রেক, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক, তারপরে আরও ছোটোখাটো অনেক ট্রেকিং এখান থেকে হয়, প্রচুর জায়গা আছে। যেখানেই যাও না কেন তোমাকে এই ইমিগ্রেশন অফিসে এসে 1000 টাকা দিয়ে সেই জায়গার পারমিটটা নিতে হবে। আর প্রত্যেকটা জায়গার পারমিট আলাদা আলাদা। আর আমি মুক্তিনাথের যে পারমিটটা পেলাম সেটাও আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি।
অফিস থেকে বেরিয়ে এখন আমি পোখরা শহরটা এক্সপ্লোর করছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে। ইন্ডিয়ার মধ্যে তো অনেক জায়গায় বাইক চালিয়েছি, দেশের বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, একটা আলাদাই ফিল হচ্ছে। তো যাই হোক, এখন এখান থেকে ইমিগ্রেশন অফিস থেকে মাত্র 3 কি 3.5 কিলোমিটার গুপ্তেশ্বর মহাদেব কেভ। চলো সেটা দেখতে যাই। আমি চলে এসেছি গুপ্তেশ্বর মহাদেব কেভের কাছে একদম। বাইকটাকে এখানে রেখে দিলাম, এখানে বাইক রাখার জায়গা আছে, অসুবিধা নেই। এই গুপ্তেশ্বর মহাদেব কেভ হচ্ছে পোখরাতে গুপ্তেশ্বর মহাদেব কেভ। দেখো এরপরে আর ক্যামেরা অ্যালাউ করবে না, তাই ক্যামেরা আমায় বন্ধ করতে হবে। তো কেপ থেকে বেরিয়ে দেখা হচ্ছে। আর প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে নেপালি টাকায় হচ্ছে 50 রুপিস, আর আদার কারেন্সি মানে আমরা যদি ইন্ডিয়ান নোট দিই তাহলে 100। তো গুপ্তেশ্বর মহাদেব কেপ দেখে এবার আমি এসেছি দেবী ফলসের কাছে। গুপ্তেশ্বর মহাদেব হচ্ছে ওই, আর ঠিক তার অপোজিটে হচ্ছে দেবী ফলস, একদম পাশাপাশি। এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস নেপালি টাকায়। সেটা মাহামুড়ি কিছুই না, ওই একটা ছোট ফলস আর ছোট ছোট কিছু গুফা এই দেখলাম এখন অবধি। এখানে 100 রুপিস চার্জ নিল, আমার মতে বেকার। লাস্টে এটা হচ্ছে মনোকামনা ভাগবতী, এখানে লোকে পয়সা ফেলে মনোকামনা করলে পূর্ণ হয়, এবং পয়সাটা ওই ওপরে স্তূপে পড়তে হবে, নিচে পড়লে হবে না। দেখো অনেকে নিচে পড়ে আছে, স্তূপে পড়তে হবে। নিচে চলে গেল, নিচে গেলে হবে না, স্তূপে পড়তে হবে। আর একদম এন্ডে এই হচ্ছে লর্ড বুদ্ধা স্তূপ। জাস্ট একটা পার্কের মতো সব কিছু সাজানো, যদি সময় থাকে এক্সপ্লোর করতে পারো, তবে আসতেই হবে, আমার মতে এরকম কোনো ব্যাপার নেই। তো 167 টাকা লিটার, 11 লিটার আমি তেল ভরলাম, আমার চার্জ পড়লো 1850 টাকা। ওকে, নেপালি টাকায় 1850 টাকা, আমাকে 250 টাকা ফেরত দিল, সরি 150 টাকা ফেরত দিল। নোট চিনতে পারছি না, এখনও নোট চিনতে পারিনি। তো এখানে কোনো ইন্ডিয়ান কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড চলবে না, ফোনপে, গুগল পে চলবে না, অনলি ক্যাশ। আমি যাচ্ছি এখন ওয়ার্ল্ড পিস স্তূপে, আর রাস্তাটা রীতিমতো পাহাড়ি রাস্তা, উঠতে হচ্ছে আমাকে খাড়াই। দেখো পুরো পাহাড়ি খাড়া রাস্তায়, দেখো বাইক সেকেন্ড গিয়ারে ফেলে তাও ক্লাস ধরতে হচ্ছে। দেখো এই টার্নিংটা, ওরে বাবা গো, পোখরা শহর। পোখরা শহর পরে দেখবো, আগে উপরে উঠি। দেখো রাস্তা, দেখো পুরো ইউ টার্ন। পোখরার বেস্ট ভিউ পয়েন্ট এটা। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, এখানে প্রচুর লোক ফটো তুলছে। তো এই ভিউ পয়েন্ট থেকে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে বুদ্ধা স্তূপার দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে নতুন যে শিব মন্দিরটা হয়েছে, শিবা টেম্পল, সেখানে। তো আগে চলো স্তূপাটা দেখে আসি। তবে যারা 4 চাকা নিয়ে এসে তাদের গাড়ি এখানে রাখতে হবে, আর বাইক বললো যায়, অনেকটাই যায়, তো বাইক নিয়ে আমি এগিয়ে যাই। এটা হচ্ছে বুদ্ধা স্তূপা যাওয়ার রাস্তা। দেখো অবস্থা রাস্তাটার, সবই করলাম নেপালে এসে, এটাও ডেঞ্জারাস অফ রোড। ওই নিচ থেকে এইভাবে ঘুরে, ওই জঙ্গলের মধ্যে থেকে ঘুরে 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 গিয়ে তারপরে উঠতে হবে ওপরে। এখানকার ভিউ খুবই সুন্দর, রাস্তা দেখো।
এটা পার্কিং জোন। দেখো পোখরার একটা অদ্ভুত সৌন্দর্য, নন্দী। কোথায় এসছি দেখো, এটা পোখরাতেই অবস্থিত। কি ভিউ, কি ভিউ, অদ্ভুত সৌন্দর্য পোখরার। চলো ওই পেছন দিকটা যাই, ওদিক দিয়ে ঘুরে। ভোলেনাথের ডমরু। আর এখান থেকে ভিউ কিছু বলার নেই। চলো উপরে উঠলাম একটু তোমাদের জন্য। ওই সেই স্তূপাটা, শান্তি স্তূপা। আর এই হচ্ছে পুরো পোখরা সিটিটা, পোখরা। আর ওই মনে হচ্ছে এয়ারপোর্ট। এখানে না এলে অনেক কিছু মিস করবে। পোখরাতে এলে অবশ্যই শিব মন্দিরে আসো। এবার আস্তে আস্তে নিচে চলে যাবার পালা। এখন প্রায় 2টো বাজে। নিচে নামাটাও কিন্তু ইজি না, আই থিঙ্ক। খুবই খাড়া রাস্তা। তবে একটা কথা বলবো, যে এক্সপিরিয়েন্স না থাকলে রিস্ক নিও না কিন্তু এই রাস্তায় বাইক নিয়ে ওঠার। কারণ ওঠাটা যেরকম টাফ, নামাটাও সেরকম সেম টাফ। এবার আমি নিচে যাচ্ছি। গোল গোল ঘুরছে রাস্তাটা, মানে গোল গোল ঘুরতে ঘুরতে নামছে, মানে মনে হচ্ছে মাথা ঘুরছে। তো চলো আমি যাচ্ছি এখন থাকালি খেতে, আমার সাথে তোমরাও চলো, দেখি থাকালির থালিতে কি থাকে। পোখরা থাকালি কিচেন, এখান থেকে 9 মিনিটের রাস্তা, 4 কিলোমিটার। চলো থাকালির খালি খেয়ে আসি। এই চলে এসেছি পোখরা থাকালি কিচেনে। আগেও একটা দেখলাম থাকালি কিচেন, কোনটা অরিজিনাল আমি জানি না, তবে গুগল ম্যাপে এটাই দেখালো। ওই ওপরে একটা হোটেলও আছে, হোটেল থাকালি ইন। আমি অর্ডার দিয়েছিলাম মটন থালির। এখানে তোমার রাইস উইথ ঘি, এটা হয়তো দই, এটা ডালের কোনো আইটেম, এটা মটন, এটা কফি, এটা আলু ভাজা, এটা কোনো এখানকার স্পেশাল শাক, পাঁপড়, সালাড। তো থাকালির থালি খেয়ে এবার আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর নেপালের। তবে একটা কথা বলবো, চার্জেস আগে বলি। চার্জেস পড়লো হচ্ছে 580 টাকা নেপালি, মানে ইন্ডিয়ান রুপিসে 360 টাকার আশপাশ অ্যাপ্রক্স। তো সেই হিসাবে ঠিকই আছে, অনেকগুলো আইটেম দিয়েছিল। এবার বলি টেস্টের কথা। এই ব্যাপারটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, ভালো খারাপটা। তো পোখরাতে অনেকগুলো থাকালি কিচেন বা থাকালি রেস্টুরেন্ট আছে। এই দেখো এখানে একটা দেখতে পেলাম, মুনলাইট থাকালি কিচেন। তো এই দেখো বাঁদিকে সেই পেওয়া লেক। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই এক্সপ্লোর করলাম পোখরা সিটিটা। আর এখন আমি হোটেলে ফিরে যাচ্ছি, এবার গিয়ে দেবো টানা ঘুম। তো দেখা হচ্ছে আবার কালকে। তো সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আমার হোটেলের টেরেসে। আর এই হচ্ছে চোখের সামনে অন্নপূর্ণা রেঞ্জ, যেটা অপূর্ব সুন্দর লাগছে, দেখো তোমরা। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 5। আর আজকের দিনটা হচ্ছে খুবই ভালো দিন, 25শে ডিসেম্বর, মানে বড় দিন। তো ভালো দিনে আমি যাত্রা শুরু করেছি। আজকে যাব আমি পোখরা থেকে, মানে আমি পোখরাতে আছি, পোখরা থেকে মুক্তিনাথ টেম্পল। অ্যাকর্ডিং গুগল, কালকে টেম্পারেচার ছিল রাত্রিবেলা -6। লাগেজ রেডি, বাইকে বাঁধবো আর বেরিয়ে যাব। আর রাস্তার টোটাল ভিউ আর রাস্তায় কি পেলাম সব তোমাদের আপডেট দিতে থাকবো। চলো ডে 5-এর যাত্রা শুরু করা যাক। আমি যাচ্ছি মুক্তিনাথের দর্শনে। এখানে দেখা হলো কিছু কলকাতার লোকেদের সাথে। আপনি কোথা থেকে? তারকেশ্বর। ওই দাদারা সবই তারকেশ্বর, ওরা সবাই কালকে মুক্তিনাথ ঘুরে এসছে। ঠিক আছে, তো বলছে ওয়েদার সব ঠিকই আছে। ঠিক আছে দাদা, টাটা। হ্যাঁ,
চলো, রাস্তায় অনেক কিছু অপেক্ষা করছে, আজকেও ডেঞ্জারাস অফ রোড আছে। অন্নপূর্ণা রেঞ্জের ভিউ দেখো ভাই, ভিউ দেখো, কি বলবো, কিছু বলার নেই। ও চোখ দুটো জুড়িয়ে গেল এই ভিউ দেখে। পুরো ভিউটা দেখো, পুরো ভিউটা। দাঁড়াও, ধরে আমি ভাবছিলাম বৃষ্টি হয়নি, তা পাহাড়ে এত জল কেন রাস্তায়? এই গাড়িগুলোতে করে জল দিচ্ছে যাতে ধুলোটা একটু কম ওড়ে। এই দেখো, দেখেছো এখানে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে জলটাকে। আর এই রাস্তায় যদি সামনে একটা লরি পড়ে তাহলে আর কিছু বলার নেই। ওই দেখো ওদিক থেকে আরেকজন আসছে ধুলোয় চান করাতে, দেখো। এ বাবু তো হুড় করে চলে গেল। নেপালি স্কুটি, এদের ডেলিকার অভ্যাস। বাগলুং 61 কিলোমিটার, জমসন 146। এবার মাখন রাস্তা পেয়েছি। এই রাস্তায় যতটা পারো টেনে দাও, কারণ যখন অফ রোড আসবে তখন তো বাইক এমনি আসতে স্লো চলবে। এই রাস্তা পেলে যতটা পারো টেনে সামনে এগিয়ে যাও। দেখো, আর ভিউটা দেখো, মানে অসম্ভব সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগছে, তার মধ্যে বাইক রাইড করছি। ও গুরু, ব্যাপক ব্যাপক। এরম রাস্তা থাকলে কোনো কথা হবে না। ওই পাহাড়টাকে শুধু সাথে নিয়ে মনটাকে কোথাও হারাই। বাগলুং অবধি রাস্তা ঠিক ছিল মোটামুটি। বাগলুং থেকে আবার অফরোড চালু হলো। পোখরা থেকে নিয়ার অ্যাবাউট 65-70 কিলোমিটার এসছিলাম। রাস্তা ভালোই ছিল, মাঝখানে একটুখানি খারাপ ছিল। বাগলুং অবধি রাস্তা ভালো ছিল। বাগলুং থেকে বাঁদিকে ঢুকে গেল বাগলুং, আর এই রাস্তাটা মুক্তিনাথের পথে যাচ্ছি আমি। পুরোটাই অফরোড চলছে। চিল উড়ছে, আরে বাপরে সাইজ দেখো, উড়ে বাপরে বাপ। চিল না শকুন? ওটা শকুন মনে হচ্ছে, বিশাল সাইজ। পাহাড়ে খাবার পায় কোত্থেকে এত ভালো চেহারা হয়েছে? কি বলবে বলো, কিছু বলার নেই। গাড়ি স্কিড করলে আর দেখতে হবে না। তো আমি আছি এখন বেনি বাজারে। বেনি বাজার থেকে সোজা এদিকে চলে গেলে হচ্ছে মুক্তিনাথ। মুক্তিনাথ হচ্ছে 99 কিলোমিটার। বেনি বাজার মার্কেটটা 1-2 কিলোমিটার রাস্তা ভালো ছিল, তারপরে আবার যেই কি সেই। এই দেখো, উফ, ওরে বাবা গো, আবার এই রাস্তা দিয়ে কালকে ফিরতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে এলাম একদিন কষ্ট করে, ঠিক আছে, তা তো না। পাহাড়ে উঠছি যখন, আবার তো একই রাস্তা দিয়ে নামতে হবে আমাকে, সেম রাস্তায় রাইড করতে হবে আবার। রীতিমতো বোল্ডার, জাস্ট মাটি ফেলা, বোল্ডারের ওপর দিয়ে রাইড হচ্ছে। এবার আমি দেখাবো তোমাদের ডাস্ট বাথ। দেখো, এটা হচ্ছে ডাস্ট বাথ। ট্রেকিং ম্যাপ অফ অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্প। মানে খুবই ঘাটিয়া রাস্তা, খুবই ঘাটিয়া রাস্তা। এই রাস্তায় রাইড করার জন্য প্রপার প্রিপারেশন নিয়ে এসো ভাই, নইলে কিন্তু এসো না। মানে বাইক যদি এই রাস্তায় খারাপ হয়, বুঝে নাও কি হবে তোমার। এটা লাদাখ না, লাদাখের থেকেও ডেঞ্জারাস। লাদাখের থেকে অনেক ভালো, অনেক ভালো। 20-র বেশি স্পিড তুলতে পারিনি এখন অবধি। 10-20 বাপরে সাইজ দেখো। এই যদি তাড়া করে বাইক নিয়ে পালাতে হবে আমায়। খুবই রাস্তা খারাপ, মানে লাস্ট 40 কি 50 কিলোমিটার মতো এসছি, পুরো অফ রোড। দেখো রাস্তার অবস্থা,
এটা হচ্ছে মুক্তিনাথের পথ। দেখো ওয়েদার দেখো, ওপরে অলরেডি কুয়াশা নেমে গেছে। মুক্তিনাথের পথে আমি, বাইকের অবস্থা দেখো, অফ রোড করে কি হয়েছে দেখো। এই একটাই রাস্তা, আবার এমন ব্যাপার না যে শুধু যাব, আবার এই রাস্তা ধরে আসতে হবে। তা আমি কাউকে ডিসঅ্যাপয়েন্টেড করছি না, আবার কাউকে এনকারেজও করছি না যে নেপালে মুক্তিনাথ আসো, তবে এলে প্রপার প্রিপারেশন নিয়ে এসো। রাস্তা খুব খারাপ, মানে একদম লাদাখ ফেল যাকে বলে, লাদাখ ফেল। পুরো রাস্তা ভাঙা। লাদাখে তাও রাইড করা যায়, তার মধ্যে দিয়ে যখন বড় বড় গাড়িগুলো সামনে দিয়ে যাচ্ছে, ধুলোয় পুরো একদম স্নান করে দিচ্ছে। ডেঞ্জারাস গুরু, ডেঞ্জারাস। সামনে একটা ওয়াটারফলস, ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাস। ডেঞ্জারাসের ওপরে যদি কোনো কথা থাকতো আমি সেটা বলতাম। কিচ্ছু নেই, বোল্ডার ছাড়া কিচ্ছু নেই। এত খারাপ রাস্তায় আমি জীবনে বাইক চালাইনি। দেখো সামনের অবস্থা। এই জায়গাটা পাস করবো কি করে, এত প্রচণ্ড স্লিপি। বেরিয়ে চল বাবা, বেরিয়ে চল ধান্য। হ্যাঁ বেরিয়ে গেছে। টার্নিংগুলো দেখো একবার, কি ডেঞ্জারাস ডেঞ্জারাস টার্নিং। আই থিঙ্ক এখানে পারমিট চেক করবে। আমি যখন রাক্সোল বর্ডার থেকে বানসাল বানিয়েছিলাম, তখন আমি 7 দিনের বানসাল বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। ওখানে আরসি নিয়ে আমার বানসাল দিয়ে দিয়েছিল। এই হচ্ছে বানসাল পেপার। এখানে আমার কোনো প্রবলেম হয়নি, আর এই বানসাল চেকও করেনি কোনো জায়গায়। ওই রাক্সোল বর্ডারে খালি ক্রস করার সময় চেক করছিল, বাট আমার লাগেনি। তারপরে আমি গিয়ে বানালাম হচ্ছে মুক্তিনাথ যাওয়ার পারমিট। সেটা পারমিটের দুটো কাগজ ছিল, একটা এখানে জমা নিল। প্রায় 120 কিলোমিটার রাইড করে চলে আসার পরে এখানে একটা চেকপোস্ট আছে। যেই চেকপোস্টে আমি আসার পরে আমাকে বলা হলো যে আপনি গাড়ির সব মানে পেপারসগুলো দেখান, যে পেপারসগুলো আপনি বানিয়েছেন। তো আমি দেখালাম, বানসাল দেখালাম, পারমিট দেখালাম। বলছে রোড, আপনি নেপালের পারমিট বানিয়েছেন, রোডে গাড়ি চালানোর জন্য কোনো পারমিট বানাননি। আলাম স্যার এটা তো আমি জানতাম না। তো বলছে এটা ইয়াতায়াত বিভাগ যেখানে গিয়ে এটা করতে হয়, সেটা হচ্ছে পোখরাতে আছে, নেপালের রাক্সোল বর্ডারে আছে। বাট আমি জানতাম না যে এটা রোডে নেপালে নিজের বাইক চালানোর জন্য একটা রোড পারমিট করাতে হবে। বানসাল করালেই আমি জানতাম হয়ে যেত। তো আমার চালান কাটলো, চালান রুপিস দিল 500 রুপিস, এরকম একটা পেপার দিল। এই হচ্ছে সেই পেপার। বলে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক 500 টাকা জরিমানা লাগলো আমার। বলে এবার এই পেপারসটা আপনি রেখে দিন, এবার আপনি রাইড করতে পারেন। তো তোমাদের জানিয়ে দিলাম, তোমরা এলে ইয়াতায়াত বিভাগ, স্যার ইয়াতায়াত বিভাগ বলে না, নেপালি ইয়াতায়াত বিভাগ, আর নেপালি 500 রুপিস আমার চার্জ পড়লো। তো এটা জামশনেও, জামশন বলছি, পোখরাতেও অফিস আছে, প্লাস রাক্সোলেও যখন আমি যেখানে বানসাল বানিয়েছিলাম ওখানেও নাকি আছে স্যারেরা বলছে। তো তোমরা আসার আগে বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে এলে, একজন 4 হুইলারও, এই যে 4 হুইলারটা রাখা আছে এও করেনি, এরও চালান কাটলো। 4 হুইলারের 1000 নেপালি। তো একটা ইনফরমেশান দিয়ে রাখলাম, তোমরা এলে ইয়াতায়াত বিভাগে থেকে এই পার্চিটা অবশ্যই কেটে নিও। 500 টাকার চালান কেটে এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর কিলোমিটার 57 দেখাচ্ছে, 57 কিলোমিটার আর বাকি রাস্তা। তবে যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা আসার সময় কিন্তু পোখরা থেকে অন্তত ওখান থেকে গিয়ে এই পারমিটটা বানিয়ে নেবে, বা চালান, পারমিট না চালান। তাহলে আর এখানে 500 টাকা ফাইন দিতে লাগবে না, 200 টাকায় হয়ে যাবে। চলো ঠিক আছে, জানতাম না, জেনে নিলাম। এবং যারা আমার এই ভিডিওটা দেখছো তারাও জেনে গেলে। চালানটা বানানোর জন্য যে পেপারসটা দেয়, সে পেপারসটা একজন বানিয়ে নিয়ে এসেছিলো। তা আমি একটা ছবি তুলেছি, স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। যখন বানাবে দেখবে এরকম হবে পার্চিটা আর কি, যে পার্চিটা দেবে তোমাকে ইয়াতায়াত বিভাগ থেকে। এই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। মুক্তিনাথ যাওয়ার পথে ভিউ দেখো। এখন বাজে 5টা, চাঁদ উঠেছে। আমি বাড়িতে ফোন করলাম ওয়েস্ট বেঙ্গলে, ওখানে বাজে 4:45, 5:45, মানে 15 মিনিট পেছনে। যারা অফ রোড, মানে পাঁজরের দম না থাকলে এই রাস্তায় একদমই আসা উচিত না বাইক নিয়ে।
নাহলে বাইক সব শেষ হয়ে যাবে। এসব ভাইরা যাচ্ছে বাইক নিয়ে। আমি একটু পথে দাঁড়িয়েছি, অস্বাভাবিক সুন্দর এনভায়রনমেন্ট, প্রচণ্ড ঠান্ডা, 2 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু রাস্তা ডেঞ্জারাস খারাপ, মানে পুরো রাস্তাটাই খারাপ, অফ রোড। 120 কিলোমিটার রাইড করার পরে গিয়ে একটু ভালো রাস্তা পেয়েছি, আর ভিউ দেখো, ঠান্ডায় আমার হাত জমে যাচ্ছে। ভিউ দেখো ভাই ওপরে, ডেঞ্জারাস রোড দেখো, মানে বিপদ কখন আসবে কেউ জানে না এই রাস্তায়। একটু 19 থেকে 20 শেষ সব কিছু। রাস্তায় চোখে পড়লো একটা লোহার পুল, লোহার তারে বাঁধা একটা পুল। ওরে বাপরে, ডেঞ্জারাস পুল। যেমনি ভিউ তেমনি ঠান্ডা, ঠান্ডায় আমার হাত জমে গেছে। মোটামুটি 2-3 টেম্পারেচার তো হবেই। জান্নাত জান্নাত, কি ভিউ! গ্লেশিয়ারে ঢাকা পাহাড়টা দেখো, ও মস্তাং রিসর্ট, মস্তান হিল পয়েন্ট, এখানে 2-3টে থাকার ব্যবস্থা আছে। এই ভিউয়ের কাছে কষ্টটা যেন কিছুই না। তো আমি আছি এখন নেপালে, নেপালে মুক্তিনাথের পথে যাচ্ছি। তার মাঝখানে একটা ছোট্ট গ্রামের ওপর থেকে যাচ্ছি। রাস্তা খুবই খারাপ, মানে ডেঞ্জারাস অফ রোড, আর ঠান্ডা এখানে এখন মোটামুটি 2 কি 1 টেম্পারেচার হবে। হাত ঠান্ডায় জমে গেছে, কিন্তু কিছু করার নেই। তার মধ্যে দিয়েও বাইক রাইড করে আমাকে যেতে হচ্ছে, কারণ পথ এখনও নাই নাই করে 30 কিলোমিটার। হ্যালো হ্যালো, ঠান্ডায় পুরো হাত জাম হয়ে গেছে, তার মধ্যে এই ঘাটিয়া রাস্তা, আর কিন্তু ভিউ অস্বাভাবিক সুন্দর, কিন্তু রাস্তাগুলো একদম বাজে। হয়তো এরমই রাস্তা আরও আছে সামনে, জানি না। ও মাই গড, এবার কি এলো? এটা কি রাস্তা? এ তো লাদাখ ফেল। লাদাখের বাবা নেপাল। ওরে বাপরে বাপ, মুক্তিনাথের পথ খুব ডেঞ্জারাস। আমি আবার বলছি, আসার আগে 100 বার চিন্তা করো, 100 বার। এটা জমসন মার্কেট, এখন বাজে 5:54। জমসন মার্কেটে এসে পৌঁছালাম। এখানে অনেক হোটেল আছে থাকার। এখনও 1 ঘন্টা রাস্তা দেখাচ্ছে মুক্তিনাথ, 23 কিলোমিটার। এখানেও অনেকে নাইট স্টে করতে পারে জমসনে, বাট আমি মুক্তিনাথের কাছে এগিয়ে যাব। ও, অবস্থা টাইট করে দিল। এত বাজে রাস্তা পৃথিবীতে থাকতে পারে আমার আইডিয়া ছিল না। মোস্ট থার্ড ক্লাস রোড, মোস্ট থার্ড ক্লাস রোড। ওরে বাপরে বাপ, এটা কি রাস্তা রে ভাই! পুরো রাস্তা এই নিয়ার অ্যাবাউট 175 কিলোমিটার রাইড করে আমি চলে এসেছি মুক্তিনাথে। ডে 5-এর রাইড আজকে কমপ্লিট হলো। এখন আমি আছি মুক্তিনাথে। এখানে -2 ডিগ্রি টেম্পারেচার। এখন বাজে সন্ধ্যে 7টা কি 8টা।
প্রচণ্ড অফ রোড, পুরো রাস্তা খারাপ, মানে 175 কিলোমিটারের মধ্যে নিয়ার অ্যাবাউট ধরে রাখো 135 কিলোমিটার অফ রোড, মানে পুরো ভাঙা রাস্তা, ডেঞ্জারাস রাস্তা, তোমাদের দেখিয়েছি। অলমোস্ট আমি মুক্তিনাথের কাছে একদম চলে এসেছি। এখানে কিছু বাইকার্সরাও এসছে, সব বাইক রাখা। এই আমার বাইক, এখনও লাগেজ খুলতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা, হাত জমে গেছে। এই হচ্ছে হোটেল, হোটেল নার্লিং মুক্তিনাথ 01। এখানে ফোন নম্বর দেওয়া আছে। চলো, আর চলো যে রুমটা নিয়েছি সেই রুমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খাবার ব্যবস্থা আছে, আগে থেকে বলে দিলে। কিচেন আছে এখানে, এই যে আগে থেকে বলে দিলে ওরা খাবারটা তৈরি করে দেয়। আর এখানে কিছু ভাইদের সাথে আলাপ হলো, এরা কাঠমান্ডু থেকে এসছে। मेरा नाम विशाल है। हम सब लोग काठमांडू से आए because we are brothers from different countries. নেপালি, হ্যাঁ আমি তো নেপালি বলতে পারি না, ওরা নেপালি বলছে, খুব ভালো লাগছে। তো এদের সাথে আলাপ হলো এখানে, এদের সাথে বসে এখানে কিছুক্ষণ গল্প করলাম। ভিজিট নেপাল, সবাই বলছে নেপালে ভিজিট করতে, কিন্তু রাস্তাটা ডেঞ্জারাস, বাইক নিয়ে এলে খুব সাবধান। তো চলো আমি তোমাদের রুমটা দেখিয়ে দিই। খুব সুন্দর সাজানো গোছানো। এটা আছে মুক্তিনাথে, অসম্ভব সুন্দর লাগছে, তবে গরম সেকটা পেয়ে খুব ভালো লাগছে। চলো রুমটা দেখাই। আমার রুম নাম্বার হচ্ছে 109, 109। নেপালি প্রাইস 1500 টাকা। খুব সুন্দর রুম, 1500 টাকায়, মানে নেপালি প্রাইস 1500 টাকা। পুরো রুমটা আমি নিয়েছি, যদিও আমি একা থাকবো বলে একটাই রুম আছে, 3 জন থাকলেও হয়তো একই রেট নিত, সেটা আমি জানি না। এই হচ্ছে রুম, একদম পরিষ্কার। আর এই হচ্ছে টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন। হোটেলটা খুবই ভালো। এখানকার যে স্টাফ, ওনার যিনি আছেন, প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো, অমায়িক। ওয়াইফাই কানেকশান দেওয়া আছে, সাথে সাথে ওয়াইফাই কানেক্ট করে দিল আমার দুটো মোবাইলেই, এবং খুব ভালো স্পিড, ইন্টারনেট স্পিডটা খুবই ভালো। আর যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বাইরে হচ্ছে এখন অলরেডি -4 ডিগ্রি টেম্পারেচার। আজ হচ্ছে 25শে ডিসেম্বর 2023। বাইরে আজকে -4 ডিগ্রি টেম্পারেচার, রাত্রিরে আরও নামবে। আমি যে বাইকগুলো দেখে এলাম বাইরে, বাইকের ওপর বরফের আস্তরণ পড়ে গেছে। তো রুমেও ঠান্ডা লাগছে, হাত ফাত জমে যাচ্ছে। একটা জিনিস যেটা আমার খুব ভাল লাগলো, আমি তোমাদের দেখাই। এই দেখো, এখানে একটা কম্বল আছে, যেটা হচ্ছে তোমার কারেন্টে ওয়ার্ম করে দেয়, মানে ভালো গরম। আমি এখন এটাকে নিয়ে বসে আছি, রীতিমতো আমি এটুকু বলতে পারি যে কিছুক্ষণ পরে আমার ঘাম ছাড়বে, মানে এতটা গরম লাগছে। কিন্তু এদিকে বাইরে -4, মানে প্রচণ্ড ঠান্ডা। তা আমি তো বলবো, যদি তোমরা মুক্তিনাথে আসো, এই হোটেলে অবশ্যই আসতে পারো, বাইক নিয়ে যাওয়া যায়। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আমি মুক্তিনাথ মন্দিরে যাব, আর তারপরে মুক্তিনাথ মন্দিরে পুজো দেবো। তো গুড নাইট।